ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনৈতিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আজকে আবার স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই বাসায় বসে আমাদের অনলাইন যে টেস্ট আছে সেই টেস্টের প্রিপারেশন নিচ্ছ। এটা তোমাদের প্রথম অনলাইন টেস্ট, তো সবাই অবশ্যই গুরুত্ব সহকারে পড়াশোনা করবে এবং সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে এই আশাই করছি। তো আজকে গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। আজকে আমরা একটা নতুন অধ্যায়ে যাব। আমরা গত ক্লাসে প্রথম অধ্যায়টা শেষ করেছিলাম, তো তার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সুশাসন, অর্থাৎ আজকে আমরা সুশাসন নিয়ে আলোচনা করব। আমরা যখন প্রথম দিন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম কিন্তু যে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে, আমি আবার বলছি, আমাদের পরিণীতি ও সুশাসনের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের এই বিষয় সংক্রান্ত প্রাথমিক আলোচনা। আমরা প্রথম অধ্যায়ে দেখেছি পরিণীতির পরিচিতি বা পরিণীতি কাকে বলে, পরিণীতি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। আর এই অধ্যায়ে আমরা সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব সুশাসন কাকে বলে, সুশাসন প্রতিষ্ঠা করার উপায়গুলো কি কি, তারপর হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কি কি প্রতিবন্ধকতা দেখা যায় বা কি কি প্রতিবন্ধকতা রয়েছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্থাৎ সুশাসন অর্জন করা যায়। এরপর দেখব সুশাসনের গুরুত্বটা কি, আসলে কি সুশাসন গুরুত্বপূর্ণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে এর গুরুত্বটা দেখব। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে কী সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে বা জনগণকেও কী সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সব দেখব। তো এই অধ্যায় থেকে আশা করছি এই অধ্যায়ের পর বা এই অধ্যায় শেষ হয়ে গেলে আমরা আমাদের বিষয়টা সম্পর্কে, অর্থাৎ আমরা যে বিষয়ে পড়ছি পরিণীতি ও সুশাসন, সেই সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা অর্জন করতে পারবো। তারপর থেকে আমরা এই বিষয়ে পরিণীতি ও সুশাসনে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলোতে চলে যাব। তো আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে সুশাসন, অর্থাৎ সুশাসনের ধারণা এবং সুশাসনের উপাদান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব সুশাসনের ধারণা দিয়ে। তো পরিবার, সমাজ এবং রাষ্ট্র বলা হয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্র হচ্ছে ইতিহাসের একটি বিবর্তনের ফসল। ঐতিহাসিক বিবর্তনের ফসল হচ্ছে পরিবার, সমাজ এবং রাষ্ট্র। প্রাচীনকালে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। সেই প্রকৃতির রাজ্যে মানুষ ছিল নিতান্তই অসহায় এবং হচ্ছে সম্পূর্ণরূপে অসহায় ছিল। সেই অসহায় রূপ থেকে বা প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বা আক্রমণ থেকে বাঁচার জন্য তারা গোষ্ঠীবদ্ধ হয়ে অর্থাৎ গোত্রবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো। এরপর ধীরে ধীরে যখন গোত্র থেকে সমাজের ধারণা উৎপত্তি লাভ করলো এবং বিশেষ করে যখন ব্যক্তিগত সম্পত্তির ধারণা লাভ করতে শুরু করলো, তখনই কিন্তু ব্যক্তির মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে নিরাপত্তার একটি প্রয়োজনীয়তা অনুভূত হতে লাগলো। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের সাথে সাথেই কিন্তু মানুষ তার নিরাপত্তা নিয়ে সন্দিহান হয়ে পড়লো। তার নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, সেই নিরাপত্তার তাগিদ থেকেই কিন্তু তারা পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রের জন্ম হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের উদ্ভবই কিন্তু হয়েছে মানুষের চাহিদা থেকে বা মানুষের প্রয়োজন মেটানোর জন্য। সেই প্রয়োজনটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। তাহলে এই যে রাষ্ট্র সমাজ যখন উদ্ভব লাভ করে তখন থেকেই কিন্তু আমাদের এই শাসন কথাটা চলে আসছে। শাসন করা, অর্থাৎ শাসক যিনি থাকেন, তখন তো ছিল রাজা, এখন আমরা দেখি রাষ্ট্রপতি, মন্ত্রীরা এরা হচ্ছে শাসক। কিন্তু সে সময় তো শাসক হিসেবে আমরা রাজাদেরকে ধরতাম বা রাজাদেরকে গণ্য করা হতো। তো সেই সময় শাসকের প্রধান কাজ ছিল জনগণকে নিরাপত্তা প্রদান করা। জনগণকে নিরাপত্তা প্রদান করাই হচ্ছিল শাসকের প্রধান কাজ। সে সময় জনগণ তার সম্পত্তির বা তার উৎপাদিত ফসলের 1/6 শাসককে দিয়ে দিত। শাসক তার বিনিময়ে জনগণকে নিরাপত্তা প্রদান করত। নিরাপত্তা প্রদানের পর ধীরে ধীরে রাষ্ট্রের আয়তন কিছুটা বৃদ্ধি পেতে লাগলো। তারপরে শাসনের ধারণাটাও একটি পরিবর্তন লাভ করতে লাগলো। তখন একসময় দেখা গেল
শাসন অর্থ নিরাপত্তা প্রদান করা, তারপরে এসেছে শাসন অর্থ হচ্ছে পরিচালনা করা বা রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করা। সেক্ষেত্রে কিন্তু শাসকরা তাদের জন্য বা তাদের মতো করে শাসন কার্য পরিচালনা করত। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পূর্ববর্তী শাসনের ধারণাটা রইল না। প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রের কার্যাবলী কিন্তু বৃদ্ধি পেতে লাগলো এবং রাষ্ট্রের কাজগুলো দিন দিন জটিল হতে লাগলো। এরপরে শাসকের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, তোমাদের কি শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তারপরে ধীরে ধীরে রাষ্ট্র হয়ে গেল কল্যাণকর রাষ্ট্র। আর কল্যাণকর রাষ্ট্রের জনগণের শাসকের প্রধান কাজ হচ্ছে জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা, অর্থাৎ যতটুকু সম্ভব কল্যাণ করা যায় সেই কল্যাণ সাধন করা। সেই জনকল্যাণ রাষ্ট্র বা জনকল্যাণ চেতনা থেকে ধীরে ধীরে উদ্ভব লাভ করেছে আমাদের সুশাসন কথাটির। সুশাসন কিন্তু একদমই আধুনিক একটি শব্দ, বা এই প্রত্যয়টি ব্যবহার করা হচ্ছে খুব বেশি দিন আগের থেকে নয়। আমরা আসবো সুশাসন কাকে বলে সেটা নিয়েও আমরা আসবো। তো সুশাসন প্রতিষ্ঠা করলে দেখা যায় কি যে সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রের যাবতীয় উন্নয়ন সম্ভব হয়। বিশেষ আরও যদি স্পেসিফিকভাবে বলতে যাই, সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধন করা সম্ভবপর হয়। তাই আধুনিক কালে সকল রাষ্ট্রে সুশাসনের প্রতি জোরারোপ করা হচ্ছে। ইউএনডিপি তার এক সংজ্ঞায় বা ইউএনডিপি তার এক সমীক্ষায় বলেছে যে সুশাসনের মাধ্যমেই একটি রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থসামাজিক রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সমূহকে প্রকাশ করতে পারে এবং তাদের অধিকার ভোগ করতে পারে। এছাড়াও একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। অর্থাৎ যেই রাষ্ট্রের সুশাসন আছে কেবলমাত্র সেই রাষ্ট্রেই জনগণ তার যাবতীয় আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে, অর্থাৎ জনগণের চাহিদা প্রকাশ করতে পারে, জনগণের লক্ষ্যে সে শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং সর্বোপরি রাষ্ট্রের উন্নয়ন কার্যাবলীগুলো টেকসই হয়। অর্থাৎ সুশাসন কাকে বলে যদি আমরা খুব সহজভাবে বলি, সুশাসন হচ্ছে একটি দক্ষ, নির্ভুল এবং কার্যকরী শাসন ব্যবস্থা। সুশাসন হচ্ছে একটি দক্ষ, নির্ভুল এবং কার্যকরী শাসন ব্যবস্থা, যেটা আধুনিককালে সকল রাষ্ট্রের একটি কাম্য শাসন ব্যবস্থা। তো সুশাসনের ধারণায় যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে শাসক কাকে বলে। শাসক ইংরেজিতে যাকে বলি আমরা গভর্নেন্স, অর্থাৎ শাসন। সুশাসন কাকে বলে সেটা জানার পূর্বে অবশ্যই আমাদেরকে জানতে হবে শাসন কাকে বলে। শাসন কথাটি কিন্তু একটি বহুমাত্রিক ধারণা, সুশাসন কথাটিও একটি বহুমাত্রিক ধারণা। শাসন কথাটি একটি বহুমাত্রিক ধারণা, কেননা শাসন কথাটাকে বিভিন্ন বিষয়ে অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই শাসন সম্পর্কে কখনোই যে কোনো একটি সংজ্ঞা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব নয়, বা শাসনকে কখনোই এক কথায় দুই কথায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় গভর্নেন্স বা শাসন বলতে সাধারণত শাসন ব্যবস্থাটাকে আমরা বুঝে থাকি। শাসন ব্যবস্থা অর্থাৎ পরিচালনা করা। রাজনৈতিকভাবে আমরা রাজনৈতিক শাসন ব্যবস্থাটা বলতে, গভর্নেন্স বলতে রাজনৈতিক শাসন ব্যবস্থাটা বুঝে থাকি। প্রত্যেকটি রাষ্ট্রেই একটি নিজস্ব শাসন ব্যবস্থা আছে। শাসন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে গিয়ে বা শাসন সংজ্ঞায়িত করতে গিয়ে বা শাসন সম্পর্কে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়োগের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়। অর্থাৎ একটি রাষ্ট্রের শাসন ক্ষমতাটা, তার কর্তৃত্ব এবং শাসনের ব্যবস্থাপনা কৌশল ইত্যাদিকে বলা হয় হচ্ছে সামগ্রিকভাবে শাসন ব্যবস্থা বা গভর্নেন্স। গভর্নেন্স শব্দটির সাথে যদি আমরা গুড শব্দটি যোগ করি
এবং শাসনের সাথে যদি সুপ্রত্যয়টি যোগ করি তাহলে আমরা শাব্দিক দিক থেকেই কিন্তু বলতে পারি গুড গভর্নেন্স অর্থ হচ্ছে একটি উত্তম, ভালো, ন্যায় নীতি সম্পন্ন শাসন ব্যবস্থা, একটি উত্তম, ভালো এবং ন্যায় নীতি সম্পন্ন শাসন ব্যবস্থা। সুশাসন শব্দটি কিন্তু খুব বেশি প্রাচীন নয়, এটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত বা অর্থাৎ বিশ্বব্যাংক এই সুশাসন প্রত্যয়টি আবিষ্কার করেছে 1999 সালে 1999 সালে সর্বপ্রথম বিশ্বব্যাংক এই সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। বিশ্বব্যাংক 1999 সালে সর্বপ্রথমই সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। সুশাসন কথাটি একটি নরমেটিভ অর্থাৎ একটি আদর্শ ভিত্তিক উপাদান হিসেবে প্রকাশ করা হয়। সুশব্দটি ব্যবহার করে বা সুপ্রত্যয়টি ব্যবহার করে শাসন ব্যবস্থার একটি উত্তম রূপ বোঝানোর জন্য বিশ্বব্যাংক 1989 সালে এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যাখ্যা করে। এখন কেন এই সুশাসন প্রত্যয়টি ব্যবহার শুরু হয় সেই সম্পর্কে সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা লাভ করতে হলে একটি ঘটনা সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই ধারণাটি উদ্ভাবনের পিছনের প্রেক্ষাপট ছিল আফ্রিকা মহাদেশের বিশ্বব্যাংকের ব্যর্থতা। অর্থাৎ আফ্রিকা মহাদেশে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে 1970 থেকে 1978 সালে আফ্রিকা মহাদেশে প্রবৃদ্ধি ছিল আফ্রিকায়, ঠিক আছে আমি লিখে দিচ্ছি এটা আফ্রিকায় 1970 থেকে 78 সাল পর্যন্ত প্রবৃদ্ধি ছিল 1.5 থেকে 2%। 1.5 থেকে 2%। আফ্রিকায় 1970 থেকে 78 সাল পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল 1.5 থেকে 2%। সেই সময় আফ্রিকা মহাদেশে বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনের মোট জাতীয় উৎপাদনের 5 থেকে 7%। আমরা একটু খেয়াল করব 1970 থেকে 78 সালে কথা বলছি। 1970 থেকে 78 সালে আফ্রিকা মহাদেশে কয়েকটি রাষ্ট্রে প্রবৃদ্ধির হার ছিল 1.5 থেকে 2%। সেই সময় কিন্তু আফ্রিকা মহাদেশে বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনে 5 থেকে 7%। তার ঠিক 10 বছর পর, ঠিক 10 বছর বা আরও কিছুদিন পরে যদি আমরা দেখি, সে সময় 1984 সালের দিকে সেই প্রবৃদ্ধির হার যেখানে 1.5 থেকে 2% পর্যন্ত ছিল, 1984 থেকে 97 সাল পর্যন্ত সেই প্রবৃদ্ধির হার গিয়ে দাঁড়িয়েছে 0 থেকে 0.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবৃদ্ধির হার কিন্তু কমে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সময়টাতে বৈদেশিক সাহায্যের পরিমাণ অনেকটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এই সময় বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল 10 থেকে 17%। এই সময় বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনের 10 থেকে 17%। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু প্রবৃদ্ধির হার আমাদের এখানে আরও বাড়ার কথা, সেই জায়গায় প্রবৃদ্ধির হার না বেড়ে, সেই ক্ষেত্রে প্রবৃদ্ধির হার কমে গিয়েছে মানে একদম জিরোতে হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে বিশ্বব্যাংক একটি সমীক্ষা করে দেখল যে এই যে অর্থনৈতিক অনুন্নতি, এই অর্থনৈতিক অনুন্নতির পিছনে দায়ী হচ্ছে সুশাসনের অভাব। সুশাসন ছিল না বলেই সেই দেশে বা আফ্রিকার মহাদেশের দেশগুলোতে যে অর্থনৈতিক বৈদেশিক সাহায্য আসতো সেগুলো যথাযথভাবে প্রয়োগ হয়নি। সেই দেশের দুর্নীতি ছিল, অনিয়ম ছিল বলেই সেগুলো
জনগণের উন্নয়নে বা রাষ্ট্রীয় উন্নয়নে ব্যয় না হয়ে সেইটা অন্য খাতে ব্যয় হয়ে গিয়েছে, যার ফলে প্রবৃদ্ধির হার কমে গিয়েছে। এই থেকেই পরবর্তীতে বিশ্বব্যাংক 1989 সালে সুশাসন ধারণাটি ব্যক্ত করে। এতে বা এই যে 1989 সালে যে সমীক্ষা প্রদান করা হয়, সেই সমীক্ষায় বলা হয় যে উন্নয়নশীল দেশগুলোর অনুন্নত হিসেবে চিহ্নিত করা হয় এবং বলা হয় যে সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটেছে। তো বিশ্বব্যাংক যে 1989 সালে যে সুশাসনের ধারণা প্রদান করে, সেই ধারণা থেকে পরবর্তীতে 2000 সালে বিশ্বব্যাংক সুশাসনের কয়েকটি পূর্বশর্ত উল্লেখ করেন বা পূর্বশর্ত প্রকাশ করেন। 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে 2000 সালে বিশ্বব্যাংক সুশাসনের 4টি পূর্বশর্ত প্রকাশ করে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা হতে হলে 4টি পূর্বশর্ত অবশ্যই লাগবে। এই 4টি পূর্বশর্তকে শর্তগুলো আমরা দেখি, যথা 1 হচ্ছে দায়িত্বশীলতা, 2 স্বচ্ছতা, 3 আইনি কাঠামো, 4 অংশগ্রহণ। 2000 সালে বিশ্বব্যাংক 4টি শর্তের কথা, পূর্ব শর্তের কথা উল্লেখ করে, যেগুলো ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। একটি বিল্ডিং আমরা জানি, একটি বিল্ডিং কয়টি পিলার ছাড়া যেরকম টিকে থাকতে পারে না বা দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনি বিশ্বব্যাংক সুশাসন এই 4টি পিলার ছাড়া, এটাকে বলা হয়, এই 4টিকে বলা হয় হচ্ছে সুশাসনের পিলার বা স্তম্ভ। এই 4টি ছাড়া কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। প্রথমটি কি বলা হয়েছে? প্রথমটি বলা হয়েছে দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা হচ্ছে সম্পাদিত কর্মগুলো বা অর্পিত কর্মগুলো যথাযথভাবে সম্পাদন করা, অর্থাৎ সরকারের কোনো সরকারি এবং বেসরকারি প্রশাসকের হাতে যে সকল দায়িত্ব বা কাজ অর্পণ করা হবে সেগুলো যথাযথভাবে সম্পাদন করাই হচ্ছে দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সুশাসন প্রতিষ্ঠিত হতে হলে এই যে জবাবদিহিতা আছে, ব্যবস্থাটা আছে, সেই প্রত্যেক সরকারি ও বেসরকারি কর্মকর্তাকে তাদের দায়িত্বশীলতা সম্পর্কে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হবে। এরপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে বা দ্বিতীয় যে স্তম্ভটির কথা বলেছে সেটা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা অর্থ হচ্ছে স্পষ্টতা। স্পষ্টতা মানে হচ্ছে সরকারি সকল কাজগুলোকে ন্যায় নীতি অবলম্বন করে সম্পাদন করা এবং তা জনগণের কাছে ক্লিয়ার থাকা। স্বচ্ছতা না থাকলে, যখন সরকারি কার্যাবলীতে স্বচ্ছতা থাকবে না, সেখানে দুর্নীতির প্রবণতাটা অত্যধিক মাত্রায় বেশি থাকবে, আর দুর্নীতি থাকলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। এরপর সুশাসন প্রতিষ্ঠা করতে হলে একটি শক্তিশালী আইনি কাঠামো থাকতে হবে। এরপর সর্বশেষ যে স্তম্ভটির কথা বলেছে সেটা হচ্ছে অংশগ্রহণ। এই অংশগ্রহণটা হচ্ছে জনগণের অংশগ্রহণ ছাড়া কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। যেহেতু আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র, তাই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো এখন আমরা সরাসরি চলে যাব সুশাসনের ধারণা বা সুশাসনের সংজ্ঞা সম্পর্কে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কাকে বলে আমরা দেখেছি, গুড গভর্নেন্স। এগুলো কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। সুশাসন কাকে বলে, সুশাসন কি, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, কবে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয় এবং কে বা কোন সংস্থা সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে, এগুলো হচ্ছে আমাদের সব জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে যে আমরা সুশাসনের 4টি স্তম্ভ বা পিলার দেখেছি যে বিশ্বব্যাংক 2000 সালে প্রকাশ করেছে, সেগুলো কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। যেমন অনেক সময় প্রশ্ন আসে দায়িত্বশীলতা বলতে কি বোঝো, স্বচ্ছতা বলতে কি বোঝো, বা এরকমও অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে বিশ্বব্যাংক যে সুশাসনের যেই স্তম্ভগুলোর কথা বলেছে সেগুলো ব্যাখ্যা করো। এগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আমরা পড়ার সময় একটু খেয়াল করে বইয়ের পাশে মার্ক করে রাখবো কোনটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তো
তো আমরা সুশাসন নিয়ে আর বেশি আলোচনা করব না, আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। সুশাসন হচ্ছে একটি, বা যদি গুড ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স আমরা যদি খুব সহজভাবে বলতে চাই, সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা, বা সুশাসন হচ্ছে একটি নীতিপরায়ণ, একটি হচ্ছে স্বচ্ছ শাসন ব্যবস্থা, বা আরও যদি সহজভাবে বলি, সুশাসন হচ্ছে একটি দায়িত্বশীল, জবাবদিহিতামূলক এবং জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। সুশাসন বলতে এমন একটি সরকার ব্যবস্থা বোঝায় যেখানে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা এবং জনগণের অংশগ্রহণের পথ উন্মুক্ত থাকে, আইন বিভাগ স্বাধীন থাকে এবং বিচার বিভাগ স্বাধীন থাকে, গণমাধ্যম স্বাধীন থাকে, তাকে বলি হচ্ছে আমরা সুশাসন। সুশাসন সম্পর্কে সংজ্ঞা প্রদান করতে গিয়ে অনেক দার্শনিক বিভিন্নভাবে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা প্রথমে দেখি সুশাসন প্রত্যয়টি যেই সংস্থা সর্বপ্রথম ব্যবহার করেছে বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। তাহলে বিশ্বব্যাংকের মতে বিশ্বব্যাংক সুশাসনকে এমন একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন যেখানে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, ইভেন সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য যেই সম্পদগুলো আছে আমাদের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ, সেগুলো যথাযথভাবে ব্যবস্থাপনাকে বিশ্বব্যাংক সুশাসন বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, সুশাসন মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা ও ক্ষমতাকে প্রবর্তন করে। তো তোমাদের বইয়ে আরও অনেক সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এটা দেখলেই বুঝবে। তা আমি সর্বশেষ একটি সংজ্ঞা যেটা সুশাসন সম্পর্কে সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য সেটা বলে শেষ করে দিচ্ছি। সুশাসন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককরনি। তিনি বলেছেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় শাসকের সাথে শাসিতের, সুশীল সমাজের সাথে শাসক বর্গের একটি সুন্দর সম্পর্ক থাকে তাকে তিনি বলেছেন সুশাসন। তাই আমরা সর্বশেষ বলতে পারি সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে প্রশাসনের জবাবদিহিতা, স্বচ্ছতা, বৈধতা এবং জনগণের অংশগ্রহণের পথ উন্মুক্ত থাকে, বিচার বিভাগ স্বাধীন থাকে, তাকে বলি হচ্ছে আমরা সুশাসন। তো সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই কিছু উপাদানের উপস্থিতি থাকতে হবে। তাহলে আমরা দেখব পরবর্তীতে সুশাসনের উপাদান। আমরা আজানের জন্য কিছুক্ষণ নীরবতা পালন করব।
শিক্ষার্থীরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সুশাসন কাকে বলে, তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমি পরবর্তী টপিকে বা আজকে আমাদের দ্বিতীয় আলোচ্যসূচিতে চলে যাব। আর যদি বুঝতে না পারো তাহলে আমি সহজভাবে তোমাদের সুশাসন বলতে কি বোঝায় সেটা আবার একটু বুঝিয়ে দিব। তোমরা যারা আছো আমাদের সাথে, যদি আমি কোনো সাড়া না পাই আমি পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, তাহলে আমি পরবর্তী চলে যাচ্ছি। আমাদের সুশাসন বলতে, সুশাসন হচ্ছে একটি নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন ব্যবস্থা, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা থাকবে, পাশাপাশি জনগণের অংশগ্রহণের পথ উন্মুক্ত থাকবে, তাকেই বলবো হচ্ছে আমরা সুশাসন। তাই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই কিছু আইনি কাঠামো থাকতে হবে। এই আইনি কাঠামো ছাড়া, কিছু আইনি কাঠামো উপস্থিতি ছাড়া, আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপস্থিতি ছাড়া সুশাসন কখনোই কার্যকর হতে পারে না বা প্রতিষ্ঠিত হতে পারে না। তাই সেই উপাদানগুলোই বা সেই কাঠামোগুলোই হচ্ছে সুশাসনের উপাদান। সুশাসনের প্রথম উপাদান হচ্ছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সুশাসনের অন্যতম এবং প্রধান উপাদান। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে, অর্থাৎ জনগণের নামে সকল রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করা হয়। সাধারণত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা হচ্ছে সুশাসনের অন্যতম একটি উপাদান। এরপরে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান কথাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব, তাই আমরা দ্বিতীয় উপাদানে বলতে পারি জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। তারপর তৃতীয় উপাদান হচ্ছে একটি শক্তিশালী আইনি কাঠামো। একটি শক্তিশালী আইনি কাঠামো হচ্ছে সুশাসনের অন্যতম একটি উপাদান। আইনি কাঠামো না থাকলে, অর্থাৎ রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, কখনোই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। যখন রাষ্ট্রে তোমার আইনের শাসন থাকবে না, তখন কিন্তু সেক্ষেত্রে স্বেচ্ছাচার দেখা দিবে। আইনের শাসন কি সেটা আমরা এর আগেও দেখেছি, তারপরেও বলছি, আইনের শাসন হচ্ছে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা যাবে না এবং বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। কোনো বিশেষ শ্রেণীকে আইন কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে না, বা কোনো সুবিধা বঞ্চিত শ্রেণীকে আইন তার সুবিধা থেকে বঞ্চিত করবে না, তাকেই বলি হচ্ছে আমরা আইনের শাসন। আইনের শাসন ছাড়া কখনোই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। যেখানে আইনের শাসন থাকে না সেখানে দুর্নীতি থাকে, সেখানে অনিয়ম থাকে, সেখানে জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হয়। তাই আইনি কাঠামো বা আইনের শাসন সুশাসনের অন্যতম একটি উপাদান। এরপরে সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে আশা করছি তোমরা জানো, তারপর বলে দিচ্ছি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে সরকারের যে তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটি বিভাগই একটি অন্যটির কাজে হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে প্রত্যেকটি বিভাগ তার ক্ষমতার চর্চা করবে, তাকে বলে হচ্ছে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে সুশাসনের অন্যতম একটি উপাদান। কেননা যখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ কার্যকর হবে না, অর্থাৎ প্রত্যেকটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু একটি বিভাগ আরেকটি বিভাগের ওপর প্রভাব খাটাতে চেষ্টা করবে। যেমন আইন বিভাগ ও শাসন বিভাগ বিচার বিভাগের ওপর প্রভাব খাটাতে চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ হচ্ছে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আর আমরা জানি বিচার বিভাগ কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলোর অন্যতম রক্ষক, সেক্ষেত্রে কিন্তু তাহলে জনগণ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। বা আইন বিভাগের ওপর যদি শাসন বিভাগ ও বিচার বিভাগ নিয়ন্ত্রণ আরোপ করে, সেক্ষেত্রে কিন্তু আইন বিভাগ জনস্বার্থে কোনো আইন প্রণয়ন করতে পারবে না। শাসন বিভাগের ক্ষেত্রেও তাই। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে। এরপরে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
বিকেন্দ্রীকরণ কিন্তু এক জিনিস, স্বতন্ত্রীকরণ আরেক জিনিস। একটু খেয়াল রাখবে, আমাদের প্রায় কিন্তু প্রশ্নে আসে স্বতন্ত্রীকরণ কাকে বলে, বিকেন্দ্রীকরণ কাকে বলে, এই দুটো যেন আমাদের এক হয়ে না যায়। বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ, মনে রাখবে দুটি কথা, বিকেন্দ্রীকরণ অর্থাৎ শাসন ক্ষমতা অত্যধিক মাত্রায় কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত না রেখে আঞ্চলিক পর্যায়ে বন্টন করে দেওয়া হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক? কারণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হলে শাসন ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে সব থাকে না, আঞ্চলিক পর্যায়ে ভাগ হয়ে যায়, বন্টন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আঞ্চলিক পর্যায়ে জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগটা আরও বেশি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু সেটা সুশাসন প্রতিষ্ঠার জন্য সহায়ক হয়। শিক্ষার্থীরা, আজকে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা সুশাসনের উপাদানগুলো সব আলোচনা করতে পারছি না। আজকে আমরা এই 5টা উপাদান নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী টপিকে চলে যাব। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবং পরীক্ষা সংক্রান্ত বা পরীক্ষার কোনো টপিক নিয়ে যদি প্রশ্ন থাকে যে কোনো একটি টপিক বুঝতে পারছো না, তাহলে অবশ্যই জানাবে, সেটা তোমাদের আমি ক্লাসের ফাঁকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।